আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তেলুগু ইন্ডাস্ট্রির সুপারস্টার, ন্যাচারাল সুপারস্টার নানির আপকামিং মুভি দ্য প্যারাডাইসের একটি গ্লিমস এসেছে, যেখানে নানির পাশাপাশি কেন্দ্রীয় আরেকটি চরিত্রে অভিনয় করেছে সোনালী কুলকার্নি। গ্লিমসের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা শোনা যাচ্ছে, ফিমেল ব্যাকগ্রাউন্ড ভয়েস, সেই ব্যাকগ্রাউন্ড ভয়েসটা শুনে মনে হচ্ছে ওই চরিত্রে হয়তো দেখা যাবে এই সোনালী কুলকার্নিকে, অর্থাৎ খুব সম্ভবত নানির মায়ের চরিত্রে দেখা যেতে পারে সোনালী কুলকার্নিকে। সিনেমাটার স্টোরি লিখেছেন এবং পরিচালনা করেছেন গুণী পরিচালক শ্রীকান্ত ওডেলা। এই পরিচালকের শেষ সিনেমা হচ্ছে দশরা। সেই সিনেমাটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্য দেখি নাই, জাস্ট রিভিউ করার আগে দেখে নিছি যে আসলে শেষ সিনেমা কোনটা। জিনিয়াস না? সিনেমায় মিউজিক দিয়েছেন ভারতীয় জনপ্রিয় মিউজিশিয়ান অনিরুদ্ধ, যা এই সিনেমার এক্সপিরিয়েন্সে অন্য একটা মাত্রা যোগ করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। অবাক করা বিষয় হচ্ছে মুভিটা বাংলা, হিন্দি, ইংলিশ, তামিল, তেলুগু, কান্নাড়, মালায়ালাম এবং স্প্যানিশ ভাষায় রিলিজ হতে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর অবাক করা বললাম এই কারণে যে আসলে যেখানে আমাদের বাংলাদেশের মুভি প্যান ইন্ডিয়ান করতে করতে কান ঝালাপালা করার পরে দেখা যায় যে ইন্ডিয়াতে রিলিজ হয় না। সেইখানে ইন্ডিয়ান সিনেমা কতটা এগিয়ে গেছে, হলিউডের কথা বাদ দিলাম, ইন্ডিয়ান সিনেমার কথা বলতেছি। ইন্ডিয়ান সিনেমা কতটা এগিয়ে গেছে যে তারা এখন হলিউডের ভাষায়, বলিউডের ভাষায়, তামিল ভাষায়, তেলুগু ভাষায়, মালায়ালাম, কান্নাড়, বাংলা সব ভাষায় তাদের সিনেমা স্প্রেড করতেছে। এগুলো কি শুধু বাজেটের কারণেই তারা করতে পারতেছে? না, একটা প্যাশনও লাগে ভাই। আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের মানুষেরা যেই কাজটাই করে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা যেই পেশাই হোক, সেইটা তাদের প্যাশন থেকে করে নাকি আসলে বিজনেস করার জন্যই শুধু করে, এটা আমার মনে হয় তারা নিজেরাও ঠিকঠাক মতো জানে না। সো দিন শেষে আমরা আসলে যত যাই মুখে বলি, করে দেখানো সম্ভব হয় না বললেই চলে। তো যাই হোক, এই দ্য প্যারাডাইস সিনেমাটার যতগুলো ভাষায় রিলিজ হতে যাচ্ছে, প্রত্যেকটা ভাষার গ্লিমসই আমি দেখলাম। যথেষ্ট প্রফেশনালিজম মেনটেন করা হয়েছে। সব থেকে অবাক হয়েছি আমি বাংলা ভাষার যে গ্লিমসটা এবং ইংরেজি ভাষার যে গ্লিমসটা, এই দুইটা দেখে। কারণ বাংলা ভাষার যে গ্লিমসটা দেখলাম সেখানে খুব সাবলীল ভাবে ডাবিংটা করা হয়েছে, ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে খুব দুর্দান্ত মানানসই মনে হয়েছে। এবং যেটা সব থেকে আমি অবাক হয়েছি যে এইখানে ভিএফএক্স এর ব্যবহারটা দুর্দান্ত ছিল। একটা দৃশ্যে নানির হাতের মধ্যে একটা ট্যাটু করা, সেই ট্যাটুটা মানে ওইখানে লেখা কুত্তার বাচ্চা। ও মাই গড, এইটা ভাই আমি আসলে লক্ষ্য করে অবাক হয়েছি যে এটা বাংলায় কেমনে, কি এটা তো তেলুগু সিনেমা, তাহলে বাংলায় কেমনে এখানে দেখাইলো? অর্থাৎ এখানে একটা ভিএফএক্স এর কাজ হয়েছে, যেটা খুবই পারফেক্ট লাগতেছিল দেখতে। একদমই মনে হচ্ছিল না যে এটা এডিট করে বসানো হয়েছে। পরে গিয়ে আমি দেখলাম যে তেলুগুতে তেলুগু ভাষায় ট্যাটুটা করা। আবার ইংরেজি ভাষায় যে গ্লিমসটা আসছে, একদম বোঝাই যাচ্ছে না যে এইটা একটা ইন্ডিয়ান সিনেমা। ডাবিং শুনে চোখ বন্ধ করলে মনে হচ্ছে এটা হলিউডের কোনো সিনেমা। অর্থাৎ অনেক সময় হয় না যে লো বাজেটের কারণে অথবা খুব একটা গুরুত্ব না দিয়ে কোনো মতে ডাবিং করে দিয়ে দেয়, সেরকম তারা করে নাই। যদি সেরকম করতো তাহলে ওই যে ইন্ডিয়ান যারা একটু ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে তাদেরকে দিয়ে কাজটা চালাই দিত। তারা একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট দিয়েই কিন্তু ইংলিশটাও ডাবিং করাইছে। এতে করে যেটা হবে, ইংরেজি ভাষাভাষী তথা বিশ্বের প্রত্যেকটা দর্শকের কাছে কিন্তু সিনেমাটা অ্যাভেলেবল হবে, সিনেমাটা দেখতে খুব সুবিধা হবে, ভাষাটা একদম সবার ভাষা হয়ে যাবে, যেটা কিন্তু আসলে সচরাচর সেটা ইন্ডিয়ান সিনেমাই হোক, বাংলা সিনেমাই হোক, আমরা আসলে দেখি না। ইভেন এখানে কিন্তু ইংরেজিতে সাবটাইটেলও দেওয়া হয়েছে। সো ব্যাপারটা দেখে আমি খুব ইমপ্রেস। এই সিনেমার মেকার্সরা এই টেকনিক্যাল দিকগুলোকে এত সুন্দরভাবে মেনটেন করছে, এত সুন্দরভাবে আসলে গুরুত্ব দিয়েছে, যেটা এই সিনেমার ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং এ ব্যাপক ভূমিকা রাখবে। গ্লিমস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সিনেমায় নানির যে চরিত্রটা, ওই চরিত্রটা সব থেকে নিপীড়িত, নির্যাতিত এবং অবহেলিতদের কথা বলবে, যাদের কথা কেউ বলে না। এখানে ইঙ্গিত করা হয়েছে এক পতিতা এবং তার ছেলের ব্যাপারে। আর এখান থেকেই বোঝা যাচ্ছে এই গল্পটা শুধুমাত্র উচ্চবিত্তের বা নিম্নবিত্তের অথবা মধ্যবিত্তের না। এই গল্পটা তাদের কথা তুলে ধরবে যাদের কথা কেউ ভাবে না, কেউ বলে না, এবং ইতিহাসের পাতায় সবার কথা লেখা হলেও, সবার ইতিহাস লেখা হলেও যাদের কথা কখনো কোথাও লেখা হয় না। গল্পের প্লট এবং চরিত্রগুলোর সাথে মিল রেখে ডায়লগগুলো খুব রাখার চেষ্টা করা হয়েছে, যেটা এই সিনেমাটা দেখার সময় দর্শকদের কাছে একটা রিয়েলিস্টিক ভাইব দিবে। এছাড়া গল্পের সাথে মিল রেখে সিনেমার যে কালার টোন, সেটাকে যে খুব ডার্ক একটা টোনে রাখা হয়েছে, সেটা কিন্তু এই গ্লিমস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে আমার কাছে একটু বেশি ডার্ক মনে হইলো। মানে গ্লিমসটা দেখার সময় আমি ব্রাইটনেস একদম হাই করে দিছি, তারপরেও কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছিল। সিনেমায় গল্পের প্লটটা কেমন হবে সেটা যেটা বুঝলাম, নির্যাতিত নিপীড়িত এক জাতিকে পথ দেখাতে গল্পের এক পর্যায়ে আবির্ভাব হবে নানির এই বিশেষ চরিত্রের। অতঃপর নানির এই চরিত্রের উপস্থিতিতে সেখানকার নির্যাতিত নিপীড়িত মানুষেরাও সাহসী হয়ে উঠবে, তারাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করবে। শুরু হবে এক নতুন যাত্রা। শেষ পর্যন্ত এই নিষ্ঠুর সমাজে তারা কি মানুষ হিসেবে তাদের কাঙ্ক্ষিত মর্যাদাটুকু আদায় করতে পারবে কিনা, সেটাই এই সিনেমার প্রধান দেখার বিষয় হবে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, ওভারঅল আমার কাছে সিনেমার এই গ্লিমসটা দুর্দান্ত লাগলো। এর আগে আমি কখনোই এই নায়কের এই ধরনের সিনেমা তো দেখিই নাই। এই ধরনের ক্যারেক্টারে
ইন্ডিয়ান কোনো সিনেমার হিরোকে ওইভাবে দেখি নাই। এর আগে যে কেজিএফ এর মধ্যে যে রকি ভাইয়ের যে ক্যারেক্টারটা কিছুটা এই টাইপ ছিল, বাট এইখানে আবার একটু অন্যভাবে ব্যাপারটাকে কিন্তু আসলে সামনে নিয়ে আসা হয়েছে। এখানে এটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না যে আসলে নানি কি কোনো গ্যাংস্টার নাকি আসলে শুধুই গরিবের মাসিহা অথবা কি ধরনের, কারণ শুধুমাত্র গ্লিমসটা আমরা দেখছি। টিজার বা ট্রেলার বা অন্যান্য কোনো কন্টেন্ট আসলে পরবর্তীতে সেটা বোঝা যাবে। তো বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের কাছে? বিশেষ করে এই সিনেমার সিনেমাটোগ্রাফি বলি, ভিজুয়াল গ্রাফিক্স বলি, তারপর এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা, সেটার সাথে এই গ্লিমসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও।